সিদ্ধান্ত নিয়েও পিছু হটতে বাধ্য হলেন শিশু মুক্তিযোদ্ধা প্রিয় তারেক জিয়া ভাইয়া, পিএম পিএম ভাইয়া। তারেক জিয়ার মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। সবসময় একটা ভয় থাকেন। নীরবে নিভৃতে বিরাট ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনা যে ফাঁদে পড়েছেন, তারেক রহমান সেই ফাঁদে ভয় করছেন। এই জন্য প্রচন্ড আতঙ্কে তারেক রহমান সামনে এগিয়েও আবার পিছনে দৌড় দিয়ে গেছে যে না, আর সামনে যাব না, শেখ হাসিনার ভূত আমাকে ধরে আমাকে শেষ করবে। দর্শক, আপনারা জানেন যে চীন সফর কাটেইল করে শেখ হাসিনা দেশে এসেছে। দেশে এসে গণভবনে সংবাদ সম্মেলন করেছে। সে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা চাটুকারিতামূলক কিছু প্রশ্ন করেছে। প্রশ্ন উত্তর এক পর্যায়ে শেখ হাসিনা বলেছিলেন রাজাকারের নাতিপুতি, এবং ওইটাকে কেন্দ্র করেই শেখ হাসিনার পতন হয়েছে। তাহলে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের অসাবধানতাবশত শব্দ চয়ন তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ যত গবেষণা করেছে, আওয়ামী লীগের রিসার্চ ফাইন্ডিংস অনেকেই আমার কাছে অনেকটাই আমার কাছে আসে। শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন করা উচিত হয়নি, এটা আওয়ামী লীগের একটা অবজারভেশন। কারণ ওই পরিস্থিতিতে এই উল্টোপাল্টা কথা না বললে হয়তো এরকম কোনো আন্দোলন হতো না, বা আন্দোলন এই পর্যায়ে আসতো না, এভাবে পালানো লাগতো না। এখন তারেক জিয়ার শাসনের ভয়াবহ 2 মাস পূর্তিতে তারেক জিয়া প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারেক জিয়া সংবাদ সম্মেলন করেনি। কারণ চারদিকে অনেকে ভয় দেখিয়েছে তারেক জিয়াকে। গোলাম মোল্লা রনি ভয় দেখিয়েছে, আরো অনেকে ভয় দেখিয়েছে যে পিএম ভাইয়া, আপনি শেখ হাসিনা আপার মতো এই ভুল করেন না। কারণ আমাদের প্রিয় শেখ হাসিনা আপা সংবাদ সম্মেলনে উল্টোপাল্টা কথা বলে, বেফাস কথা বলে শেষ পর্যন্ত তাকে পালাতে হয়েছে। অতএব আপনার সংবাদ সম্মেলন করার দরকার নেই। 2 মাসে কি করেছেন এটা আপনার প্রেস উইং এর লোকজন বলুক। কারণ যেহেতু এখানে যা বলতে হবে এটা চাপাবাজি করতে হবে, মিথ্যা বলতে হবে, অতএব এই কাজ আপনি করতে যান না। আপনার মুখ থেকে আবার আপনি মাইক হাতে নিলেই অঘটন ঘটে যায়। কখনো মাওলানা ভাসানীকে 3 বছর পর কবর থেকে উঠিয়ে আনেন, কখনো ফরিদপুরে সয়াবিন চাষ করেন, এরকম নানান অঘটন ঘটান। অতএব আপনি সংবাদ সম্মেলন করেন না, ওই সংবাদ সম্মেলনে কি বলবেন আর আপনার পতন ঘন্টা বেজে যাবে। এইরকম ভয় দেখানোতে শেষ মুহূর্তে তারেক রহমান সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন, মুখস্থ করেছিলেন যে কি বলবে, সব স্ক্রিপ্ট রেডি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সংবাদ সম্মেলন তিনি করেন নাই। সংবাদ সম্মেলন করেছে তার প্রেস উইং। বুঝতে পারছেন, সিদ্ধান্ত নিয়ে অথবা ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন তারেক রহমান শেখ হাসিনার পরিণতির আতঙ্কে। নইলে কেন সংবাদ সম্মেলন করার কথা বলে আর করেননি। সমস্ত গণমাধ্যমে এটা এসেছিল যে প্রধানমন্ত্রী সরকারের 60 দিন বা 2 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করবে। তাহলে তারেক রহমান যে আসলে ভয় আছে, প্রচন্ড আতঙ্কে আছে, তার প্রমাণ এটা। তো দর্শক, এই জন্য প্রচন্ড ভয়ের মধ্যে আছেন যে কখন কি বলি আবার কি হয়ে যায়। তো শেষ পর্যন্ত আতঙ্ক থেকে সংবাদ সম্মেলন করা থেকে বিরত থাকলেন, পিছু হটতে বাধ্য হলেন। তারেক জিয়ার মধ্যে প্রচন্ড প্রতিহিংসা এবং জিজ্ঞাসা আছে। উপরে উপরে তিনি একটা ক্যারেক্টার তৈরি করতে পেরেছেন যে তিনি ভদ্র, কিন্তু বাস্তবে ব্যক্তি জীবন সম্পর্কে তারা যা জানে, অথবা 2001 থেকে 2006 হাওয়া ভবন কেলেঙ্কারির কথা যারা জানেন, উইকিলিক্সের বিভিন্ন ফাঁসকৃত তথ্যে যা এসেছে, বিএনপি সংস্কারপন্থীরা 2007 সালে যেগুলো বলে দিয়েছিলেন, তাতে তারেক রহমান একজন প্রচন্ড অহংকারী, বেয়াদব এবং
পদ মেজাজি লোক। লন্ডনে যে ভালো হয়েছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু উপরে উপরে আমরা কিন্তু ভদ্র হিসেবে দেখি। সেই জায়গায় তার মধ্যে যে ব্যক্তিগত চরম জিজ্ঞাসা আছে, তার প্রমাণ হচ্ছে 111-এর কুশীলবদের ধরছেন। হ্যাঁ, এখানে ধরার ভ্যালিড রিজন আছে, কিন্তু এটা মূলত ব্যক্তিগত ক্ষোভ থেকে ধরছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, সরকারের সমালোচনা অনেকেই করে, কিন্তু দেখবেন যে কাউকে কিন্তু এভাবে ধরে না, গ্রেপ্তার করে না। কিন্তু যারা সরাসরি ব্যক্তি তারেক জিয়ার সমালোচনা করে তাদেরকে ধরা, গত 22 দিনে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যক্তি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করার কারণে। এবং কারো কারো বাসভবনে মব করা হয়েছে, অফিসে মব করা হয়েছে, বাসভবনে হামলা করা হয়েছে, অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ব্যক্তি তারেক রহমানকে নিয়ে সমালোচনার কারণে। এটা থেকেও বোঝা যায়, এবং তারেক রহমান কিন্তু এগুলো থামাচ্ছেন না। যদি তিনি এরকম হতেন যে না, আমি ব্যক্তি তারেক জিয়া, আমি কাজের মাধ্যমে আমাকে গালি দেওয়ার জবাব দিন, তারেক জিয়া যদি এটা বলে দিতেন, তারেক জিয়া সমালোচনা করার কারণে কেউ গ্রেপ্তার হতো না, এবং রাশেদ প্রধানের বাসায় এবং তার অফিসে কোনো মব হতো না। তারেক জিয়ার ইচ্ছা, তারেক জিয়ার কনসেন্ট আছে বলেই তার সমালোচনা করার কারণে একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এটা ব্যক্তি হিসাবে তার যে প্রতিহিংসা এবং তাকে যে কাল্ট বানানো হচ্ছে, এবং তিনি নিজেকে নিজে কাল্ট বানাতে চাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে এটা। যদি তারেক রহমানের আত্মবিশ্বাস থাকছে না, আমি ভালো কাজ করছি, আমি সংবাদ সম্মেলনে কথা বলবো, আর কি আর বেফাস বলবো, কেন বেকায়দা হবে, এরকম যদি কোনো 2 মাস ক্ষমতা এসেছি, চ্যালেঞ্জ কি বেকায়দা, আমি কথা বলবো, ভালো কাজ করে যে বলবো, জনগণকে কনভিন্স করবো, খুশিতে খুশিতে হাসিতে হাসিতে বলবো, এরকম আত্মবিশ্বাস থাকলে এই সংবাদ সম্মেলন থেকে পিছু হতেন না। কিন্তু ভয় আতঙ্ক আছে বলে সংবাদ সম্মেলন থেকে পিছু হটেছেন। অতএব এই ভয় তারেক রহমানের পতন টুডে টুমোরো ঘটাবে, কারণ অলরেডি ভয় পেয়ে গেছে, ভয় ধরেছে। আর যাকে ভয় ধরে, এই ভয় তারেক রহমানকে কুড়ি কুড়ি খাবে। কারণ ভয় জিনিসটা বাস্তবে আঘাত কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার চাইতে মারাত্মক। যেমন আপনি গ্রেপ্তার হবেন, গ্রেপ্তার হওয়ার চাইতে গ্রেপ্তার আতঙ্ক বেশি কষ্টের। যারা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেরিয়েছেন তারা এটা ভালোভাবে জানেন। তো দর্শক, সংবাদ সম্মেলন করেছে মাহাদি আমিন কিংবা আরো প্রেস সচিব যারা ছিল, তারা কিছু গাল গল্প বলেছে, এটা আবার গণমাধ্যমকে প্রচার করতে বাধ্য করছে। তথ্য অধিদপ্তর থেকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেন ছাপায় যে 2 মাসে জনগণের আস্থা ফিরে এসেছে। মানে গায়ের জোরে মিডিয়ার মাধ্যমে উদ্ভট কল্পকাহিনী প্রচার করেছে। অথচ এই 2 মাসে বাংলাদেশের ইতিহাসে মানুষ সবচেয়ে খারাপ সময় পার করছে। বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়, গ্যাস সংকট, অর্থনৈতিক সংকট, অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, দাম বাড়লেও জ্বালানি তেল স্বর্ণের চাইতে রেয়ার পাওয়া যায় না, সারা রাত বসে থাকতে হয়। বিবাহ অনুষ্ঠানেও ছেলেকে জ্বালানি তেল উপহার দেয়। মানে জনগণ নাবিশ্বাস, ভয়াবহ চাঁদাবাজি। ডাক্তার কামরুলের কাছে, কামরুল ইসলাম, সেই 2000 কিডনি ফ্রি প্রতিস্থাপনকারী, তার কাছেও যুব দলের শীর্ষ নেতারা চাঁদা চায়। আপনি চিন্তা করেন যে মানুষ কতটা কষ্টে আছে, কতটা অসুবিধা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঠিক নেই, চারিদিকে হত্যা, ধর্ষণ, লুটপাট, আর এর মধ্যে কাঠ কেলেঙ্কারি। তারেক রহমানকে যেভাবে খাম্বা তারেক বলা হয়, অদূর ভবিষ্যতে কাঠ তারেক বলা হবে। এই কাঠ হবে তারেক রহমানের জন্য এক মহা কলঙ্ক। এগুলো প্রচার করছে, গাল গল্প বলছে। আসলে তারেক রহমান ভয়ের মধ্যে আছে। আমি অবাক হয়েছি, কুলদীপ নায়ারের মতো সাংবাদিক বলছে যে স্বামী বিবেকানন্দ 1893-তে যা বলছে ওটা এখনো আছে এবং এটা আরো 50 বছর থাকবে। আমি কইছি পরিবর্তন করবে কেডা? কইছে আরেকজন বখতিয়ার খিলজি লাগবে, যে আইসা ইন্ডিয়ারে কনকোয়ার করে আমাদেরকে শেখাবে। আমি সাবজেক্টটা মনে রাখছি। এখন আমার কথাটা এটা, আমাদের দেশের এই শেখ ফ্যামিলির এরা না হয় ওইখানে জন্মাইছে, আর 77 সালে হাসিনা না হয় ওখানকার নাগরিকত্ব নিছে।
আপনারা আমার ভাবতে বা অ্যাকসেপ্ট করতে কি কষ্ট হয় যে তারেক রহমান এই মুহূর্তে হি ইজ ফলোইং দ্য সেম রাউট? Yeah. না, অ্যাকসেপ্ট করার ব্যাপার না, এটা রিয়েলিটি, ইটস দ্য রিয়েলিটি। তো এখানে আমাদের আর কিছু করার নাই, আপনি মনে করেন না? এটা তো এখন ইফ হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, অ্যাকচুয়ালি নোবডি ক্যান মেক হেল্প হিম। একটা মানুষ যদি মানে কি বলে জেগে জেগে ঘুমানোর চিন্তা করে যে আমি ঘুমাচ্ছি, তাহলে তো তাকে তো আপনি অ্যাকচুয়ালি জাগাতে পারেন না। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম, সে কথাটা আমি ব্যাক করব। ওস্তাদ আব্দুল্লাহ এবং হাফিজ, আমরা হাফিজরে নিয়ে কথা বললাম। আপনার কি মনে হয় না এনসিপির ছেলেপানদেরকে পার্লামেন্টে এই এমপিদের যেভাবে অপমান করা হয়, তাদেরকে ব্লক করে দেওয়া হয়, তাদেরকে কথা টাইম কনস্ট্রেইন করে দেওয়া হয়, তোমরা এটা বলতে পারবা না। কোন আলোচনাটা এমন পর্যায়ে গেছে তাদেরকে বলা হয় এটা শাহবাগ না। তো কি আপনার মনে হয় না যে এই এনসিপি এবং জামাতের কিছু কিছু এমপি যারা পার্লামেন্টে রিয়াল প্রতিবাদ করে এবং সংস্কার চাইছে তাদেরকে বিচারের মুখোমুখি করবে? পরিস্থিতিটা ওইদিকে যাচ্ছে না? শোনেন, এতটা বোধহয় সহজ হবে না। হ্যাঁ, করতে পারে, সরকার তো অনেক ক্ষমতাবান। সরকার তো আমাকেও যাকে খুশি তাকে ধরতে পারে, যাকে সেখানে ঢুকাই দিতে পারে। বাট দ্যাটস নট দ্য এন্ড অফ ইট। কারণ এটা হাসিনাও ভাবছিল এইভাবেই বোধহয় চলে যাবে তার লাইফটা, 41 সাল পর্যন্ত সে কাটাবে। কিন্তু টের পায় নাই যে ভেতর থেকে কিভাবে ফকলা হয়ে গেছে। তো এই দেশ, এই ছেলেরা আর কিন্তু আপনার এই সমস্ত অনাচার তারা সহ্য করবে বলে আমার মনে হয়। যে এটা এত সহজ হবে না ভাই। আমি আর আপনি বলি সহজ, জিয়া ভাই আপনি বলেন সহজ হবে না। হিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জীবনে চিন্তা করছেন এই পার্লামেন্টে গিয়ে সে বলে আই এম অ্যান্সারিং অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার? এর চেয়ে সংসদ নেতা ওখানে বসে আছে, তার পাশে বসে সালাউদ্দিন যদি বলে আই এম টকিং অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, আই এম টকিং অন বিহাফ অফ ল মিনিস্টার, আই এম টকিং অন বিহাফ অফ ওয়েলফেয়ার মিনিস্টার, আই এম টকিং অন বিহাফ অফ ফরেন মিনিস্টার, মানে আপনি এটাকে কি বলেন? এটা তো ইটস এ শেম ফর অন দি পার্ট অফ প্রাইম মিনিস্টার। বাট ডাজ ইট না ফিল থাকলে একটা কথা ছিল, ইটস এ শেম, ইটস এ শেম। আমি ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন আই উড হ্যাভ কনসিডার্ড টু বি এ শেম। When I'm present, who are you to talk on my behalf? I will talk myself. If I know, if I don't know, I will know it properly. Then I যে will ভাই talk. আমাদের দেশের স্ট্যান্ডার্ড, সরকারের স্ট্যান্ডার্ড, পজিশনের স্ট্যান্ডার্ড, আমরা কি এত অধপতনে গেছি যেখানে সংসদ নেতার উপস্থিতিতে ভারতের ডেজিগনেটেড রয়ের একটা দালাল, যাকে বলা হয় কুত্তার বাচ্চা, সে উল্টা বলে আমি প্রধানমন্ত্রীর বিহাফে কথা বলতেছি, এবং এরপরে সংসদ নেতা ওইখানে বসে বসে টেবিল চাপড়ায়। মানে আপনি এটাকে, মানে আমি এর ভাষা খুঁজে পাই না। আপনি এটা কি? It's a circus. I only say circus, nothing else. তো এখন এই সার্কাসের মধ্যে আপনার কেন মনে হয় এটা সহজ হবে না? আমির খসরু মাহমুদ হয়েছে পরিকল্পনা মন্ত্রী। শোনেন, আমি বলি আপনাকে, সেটা হলো যে বোথ অফ দেম, এই যে দুইজন আপনার কথা বললেন, দে হ্যাভ নট সিন দ্য রিয়েল সিচুয়েশন হিয়ার অন গ্রাউন্ড, হাউ ব্লাডি ওয়াজ, হাউ সিরিয়াস ইট ওয়াজ, হাউ হোয়াট ইজ কল, এটা মানে কি ধরনের যে একটা সাংঘর্ষিক ছিল সেটা তারা দেখে নাই। ওনারা দূর থেকে দেখা যায়, এরকম ভিডিওতে অনেক কিছু দেখা যায়, বাট আপনি শুধু ভিডিওর ওই অংশটুকুই দেখেন। আপনি কিন্তু এই বাতাস যে ভারী হয়েছিল, বাতাসের ভারীটা আপনি টের পান না। কারণ ওনারা যেখানে ছিলেন, ওনারা তো বাতাসের ভারী তো টের পায় নাই, বাতাসের গন্ধ তো তারা জানে না। তারা তো বাংলাদেশের মানুষের কথাবার্তা শুনছে, দুই একটা ছবি টবি দেখছে, শুধুমাত্র এই অনলাইনে থেকে। আপনার সাথে আমি অনলাইনে যোগাযোগ করছি, আমি আপনাকে দেখছি এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখছি, এর থেকে বেশি কিন্তু দেখতে পাচ্ছি না।
তাই না? কিন্তু বাট কিন্তু আমাকে এক- যদি আমি যদি আপনাকে দেখতে চাই, আপনাকে যদি আমি বুঝতে চাই, তাহলে কিন্তু আমি আপনার সামনে থাকতে হবে প্র্যাকটিক্যালি। কিন্তু কিন্তু জিয়া ভাই, আপনার মনে হয় না আপনি আর আমি একটা জিনিস দেখতে মিস করতেছি, সেটা হচ্ছে যারা বাংলাদেশের এই অপশাসনটাকে অর্কেস্ট্রেট করেছে বিহাইন্ড দ্য সিন, যেসব পুলিশ, যেসব আর্মি, যেসব ভারতীয় লোকজন, ওদেরকে আবার 12ই মার্চের পরে স্ব পদে ফিরাই আইনা 18 মাসের বেতন দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারা এখন 18 বছর, সালাউদ্দিনের পিছনে 18 বছরের বেতন। না, আমি 18 মাসটা কেন বলছি আপনি বুঝবেন। হ্যাঁ, বুঝছি, ওই হাসিনা যারা পালায় গেছিল তো। পালায় গেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, 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 ও পালায় গেছিল যেগুলি, সেগুলি কিন্তু রিইনস্টেট হয় নাই। না, সেগুলিকে আপনি আর রিইনস্টেট করে। না, আপনি একটু খবর নেন পুলিশ হেডকোয়ার্টারে বাহার মিয়া দেওয়ার আগে। আমি একটা কথা কই, কিছু কিছু লোকজনরা অতি কথনে বলে ফেলে, সবগুলোকে ব্যাক করাই আনছে মার্চের পরে, হুম। সবগুলাকে ব্যাক করাই নিয়ে আসছে। এবং তারা Actually, কি বলছে, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা, আমরা যেটা বলে মার্টন জেফ টেকনিক, একটা ইন্টারোগেশনে একটা মার্টন জেফ টেকনিক আছে। মানে একটা, মানে ওই যে আপনার যেটা নাকি এই যে ইরান আর ইয়ে করছে, আপনার ইসরায়েল আর হলো আমেরিকা ইরানের সাথে ট্রাইং টু, অ্যাট টাইমস আমেরিকা ইজ ট্রাইং টু বি এ গুড গাই, yeah, and Israel is trying to be the bad guy. Bad ব্যাড guy. গাই। তো এরা হয় কি, ওই গুড গাই এবং ব্যাড গাই প্লে করছে। হ্যাঁ, তারা হলো আপনি মনে করেন যে যে মানে ক্রুশিয়াল অ্যামেন্ডমেন্ট যেগুলি ছিল, ক্রুশিয়াল যে বিলগুলি ছিল, সেগুলিকে স্ক্র্যাপ করে আপনি মনে করেন যে ঠিক আছে, যাও, তোমাকে 2 আনা দিয়ে দিলাম, 14 আনা ফালাই দিলাম। এই যে টেকনিক, এইটা করছে। তো এই টেকনিক কিন্তু বোঝার জন্য ওনাদেরকে, এই যাদের সাথে করছে এটা, এরা কিন্তু এই টেকনিক কিন্তু বহু আগে শিখে আসছে, এবং এরা এর আগের যে জঘন্যতম একটা স্বৈরশাসক, তাদেরকে কিন্তু দেখছে, এবং তার আচার আচরণ তাকে দেখেছে, তার অভিনয় দেখেছে, তার কান্না দেখেছে, তার মানে হিংস্রতা দেখেছে। তো দুইটা দেখার পরে কিন্তু তারা এখন বুঝে গেছে এই জিনিসটা, যে এটা কি জিনিস, হোয়াট কাইন্ড অফ গেম দে আর প্লেইং। তো এইটা খুব বেশি দূর যাবে। আর একটা ব্যাপার হলো কি, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে বিএনপিতেই তো প্রায় প্রায় মানে কি বলে আপনার 5 লাখ থেকে 6 লাখ লোক, মাঠের লোক, যারা রীতিমতো ক্ষতিগ্রস্ত। এবং এই যে দেখেন আপনি, আমি সংসদেই তো কয়েকজন আছে সংসদ সদস্য যাদের মানে যেমন এই যে ইলিয়াস আলী, আমি তো মাথায় আসে না আমার, যে ইলিয়াস আলীর ওয়াইফকে মানে সংসদে রেখে তারা কিভাবে এই বিলটা পাস, মানে এটাকে স্ক্র্যাপ করে, এটাই তো বুঝি না।